শুরু করছি ইউনিটস অ্যান্ড ডাইমেনশনসের লেকচার। এখানে আমরা ডিসকাস করব ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে এবং তাদের ইউনিট এবং তাদের ডাইমেনশন এবং ডাইমেনশনাল অ্যানালিসিস কাকে বলে সেটা। একদম প্রিলিমিনারি ফিজিক্স এটা, এবং এটা হচ্ছে বেস। গোটা 11 আর 12-এর সিলেবাসে যা ফিজিক্স রয়েছে তার বেস হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, এরর অ্যানালিসিস এবং মেকানিক্স। এই গোটাটা হচ্ছে পুরো 11 আর 12-এর ফিজিক্সের বেস। এই জিনিসগুলো ভালোভাবে না শিখলে পরের দিকের কোনো চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হবে না। সুতরাং অ্যাকচুয়ালি 11-এর যে প্রথম 5টা কি 6টা চ্যাপ্টার রয়েছে, যেমন ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, মোশন ইন 1 ডাইমেনশন 2 ডাইমেনশন, তারপর ফোর্স, ফ্রিকশন এবং ওয়ার্ক এনার্জি পাওয়ার, এবং আমি রোটেশনাল মোশনকেও তার মধ্যে ধরবো। এই কয়েকটা চ্যাপ্টার হচ্ছে গোটা 11-12-এর ফিজিক্সের বেসিক কনসেপ্ট। এগুলো না জানলে কিন্তু পরের দিকের কোনো চ্যাপ্টার সম্বন্ধে একদমই ভালো ধারণা তৈরি হবে না। সুতরাং এই টপিকগুলো খুব ভালোভাবে জানতে হবে এবং একদম পরিষ্কারভাবে কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কিসে কি হচ্ছে। এগুলো একদম বেসিক জিনিস, ছোট থেকেই আমরা জানি কাকে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই জিনিসটাই যা আমরা মেজার করতে পারি, সেটাই ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন মাস, লেন্থ, টাইম, এগুলো আমরা মেজার করতে পারি, এগুলো ফিজিক্যাল। ফোর্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ তাকে মেজার করা যায়। কিন্তু পেন, ব্যথা, সেটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি? না, কারণ পেন মেজার করতে পারি না। যতই লোকে বলুক যে পেনের মেজারমেন্ট হয় 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, না, ওটা হচ্ছে একটা ধরে নেওয়া হয়েছে একটা মেথড, যা দিয়ে আমরা ওটাকে এক্সপ্রেস করতে পারি যে কতটা পেন একজন মানুষ পাচ্ছে। কিন্তু পেন মেজার করা যায় না, হ্যাপিনেস মেজার করা যায় না, কোনো রকম ইমোশন কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি না। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে চারপাশের সেই সব জিনিস, সেই সব কোয়ান্টিটি যেগুলো আমরা মেজার করতে পারি। নন মেজারেবল কোনো কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে ধরা হয় না। তো ফিজিক্যাল কোয়ান্টিটির অনেক রকম ক্লাসিফিকেশন হয় বিভিন্ন জিনিসের উপর বেস করে, বিভিন্ন ডিফারেন্ট বেসিসের ওপর দাঁড়িয়ে তাদের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন হয়। তা আমরা এখানে মেনলি দুটো ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব, দু ধরনের ক্লাসিফিকেশন নিয়ে। একটা হচ্ছে ডিরেকশনাল প্রপার্টির ওপর বেস করে যে ক্লাসিফিকেশন হয় সেটা হচ্ছে ডিরেকশনাল প্রপার্টির ওপর বেস করে ফিজিক্যাল কোয়ান্টিটি দু ধরনের হয়, একটা স্কেলার কোয়ান্টিটি আর একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা আমরা জানি ছোট থেকে। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কোনো ডিরেকশন নেই। আর ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই আছে। এই ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটো থাকা মানে কি? যেমন আমি যদি বলি মাস, তাহলে আমরা কোনো একটা অবজেক্টের কিছু একটা অ্যামাউন্ট অফ মাসের কথা বলি। তার মানে মাসকে যখন আমরা মেজার করি জাস্ট তার একটা ম্যাগনিটিউড পাই, মাসের কিন্তু কোনো ডিরেকশন হয় না। মাস টুয়ার্ডস নর্থ, মাস টুয়ার্ডস সাউথ, মাস ফ্রম লেফট টু রাইট, এরকম কিছু হয় না, এরকম কোনো কনসেপ্ট নেই। তাহলে মাসের কোনো ডিরেকশনাল প্রপার্টি নেই। মাসের শুধু যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনিটিউড। মাস যখন আমরা মাপি শুধু তার ম্যাগনিটিউড মাপি। কিন্তু আমরা যদি বলি ভেলোসিটি, কোনো একটা অবজেক্টের ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। কোনো একটা অবজেক্টের ভেলোসিটি এক্সপ্রেস করার সময় শুধু তার ভেলোসিটির ম্যাগনিটিউড মাপলে হবে না, ভেলোসিটির একটা ডিরেকশনাল প্রপার্টিও আছে, সেটাও আমাদের সেখানে বলতে হবে। হয়তো ভেলোসিটিটা টুয়ার্ডস নর্থ, অথবা টুয়ার্ডস ইস্ট, অথবা ফ্রম লেফট টু রাইট, অথবা অ্যালং এক্স অ্যাক্সিস, অথবা অ্যালং ওয়াই অ্যাক্সিস, অথবা হ্যাভিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস, কিছু একটা। অর্থাৎ কোনো একটা অবজেক্টের ভেলোসিটি যদি আমাদের ডিফাইন করতে হয় তাহলে শুধু তার ম্যাগনিটিউড বললে হবে না, সাথে কোন দিকে ভেলোসিটিটা রয়েছে সেইটাও আমাদের বলতে হবে। তাহলে ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই হচ্ছে স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স, যে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই আছে। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি স্কেলার আর ভেক্টরে।
আরেকটা বেসিস হচ্ছে যার উপর ক্লাসিফিকেশন হয় ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সির উপর। মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কারোর উপর ডিপেন্ডেন্ট নাকি নয়। যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট না হয়, মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় অফ এনি আদার ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে বলে ফান্ডামেন্টাল অর বেস ফিজিক্যাল কোয়ান্টিটি বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন মাস, লেন্থ, টাইম, এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। কারণ মাস যখন আমরা ডিফাইন করি কোনো একটা অবজেক্টের, বা লেন্থ ডিফাইন করি বা টাইম ডিফাইন করি, তখন অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প নিতে হয় না এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ডিফাইন করার জন্য। এরা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আরেকটা হচ্ছে ডিরাইভড, অবভিয়াসলি। মানে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যাদের ডিফাইন করার সময় আমাকে অন্য ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প নিতে হয়, এবং অবভিয়াসলি যাদের হেল্প নেব তারা, আমি যদি ভাঙতে থাকি, অনেক সময় যেটা হতে পারে দুটো ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে আমি একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি পেলাম, কিন্তু যে কোনো ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিকে ভাঙতে ভাঙতে আমরা অ্যাকচুয়ালি কি পাবো? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি পাবো। তার মানে অ্যাকচুয়ালি ডিরাইভড কোয়ান্টিটিগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো দিয়ে তৈরি। ডিরাইভড কোয়ান্টিটিগুলোকে ডিফাইন করতে হলে আমাকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর হেল্প নিতে হয়। একটা এক্সাম্পল হচ্ছে, যদি বলি ফোর্স, ফোর্স একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এখানে মাস কিন্তু একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিন্তু আবার অ্যাক্সিলারেশন হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। কিন্তু অ্যাক্সিলারেশন হচ্ছে আবার দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে তৈরি, সেটা হচ্ছে ভেলোসিটি আর টাইম, এই লেন্থ আর টাইম। কারণ অ্যাক্সিলারেশন হচ্ছে লেন্থ পার টাইমের স্কোয়ার। সুতরাং যে কোনো ডিরাইভড কোয়ান্টিটিকে ভাঙতে ভাঙতে আমরা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে গিয়েই পড়ব। তাহলে এই হচ্ছে দুটো ডিফারেন্স, ফান্ডামেন্টাল আর ডিরাইভড কোয়ান্টিটির। তাদের এক্সাম্পলও দিয়ে দিয়েছি কিছু। আচ্ছা, আরো অনেক ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো এখানে জানার প্রয়োজন নেই। এবার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট কাকে বলে। যে কোনো একটা চোজেন স্ট্যান্ডার্ড রেফারেন্স দিয়ে যদি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে মেজার করি, সেটাই হচ্ছে তার ইউনিট। যেমন আমরা মাস মেজার করব, কিন্তু মাসকে কার রেসপেক্টে মেজার করব? কিছু একটা বেসিক রেফারেন্স চাই, একটা রেফারেন্স মাস দরকার হবে, যে রেফারেন্স মাসের মাল্টিপ্লাইড ভ্যালু হিসেবে আমরা কোনো অবজেক্টের মাস মাপব। সেটাই হচ্ছে ইউনিট, মাসের ইউনিট। যে রেফারেন্স মাসের রেসপেক্টে বা যে রেফারেন্স মাসের মাল্টিপ্লাইড ভ্যালুতে আমরা কোনো অবজেক্টের মাস মেজার করব, সেই রেফারেন্স মাসটাকেই বলবো মাসের ইউনিট। যেমন এসআই সিস্টেমে মাসের ইউনিট হচ্ছে 1 কিলো, অর্থাৎ 1 কিলো হচ্ছে আমার রেফারেন্স মাস বা বেস মাস। সেই রেফারেন্স মাসের মাল্টিপ্লাইড হিসেবে আমরা কোনো একটা অবজেক্টের মাসকে ডিফাইন করি। মানে কোনো একটা অবজেক্টের মাস যদি বলা হয় 5 কেজি, তার মানে বুঝতে হবে যে রেফারেন্স মাস যেটা, তার 5 গুণ হচ্ছে ওর মাস। তাহলে এই হচ্ছে ইউনিট। বা আমি যদি বলি কোনো একটা অবজেক্টের উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে ফোর্সের যে রেফারেন্স ইউনিট সেটা হচ্ছে 1 নিউটন এসআই ইউনিটে। তাহলে তার 10 টাইমস হচ্ছে ওখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে এইভাবে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যখন আমরা মেজার করব, তখন সেই ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো একটা ভ্যালুকে আমরা রেফারেন্স হিসেবে ধরে তার মাল্টিপ্লাইড হিসেবে আমরা সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর ম্যাগনিটিউডটা মেজার করব। সেই রেফারেন্স যে ভ্যালুটা, সেটাকেই বলা হচ্ছে ওই ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট। যেমন মাসের ইউনিট কেজি, মানে 1 কেজি আর কি। লেন্থের ইউনিট মিটার, টাইমের ইউনিট সেকেন্ড। এটা হচ্ছে ফান্ডামেন্টাল গুলোর বললাম। কি ডিরাইভডেরও আছে, স্পিডের হচ্ছে মিটার পার সেকেন্ড, ভলিউমের হচ্ছে মিটার কিউব, ফোর্সের হচ্ছে নিউটন, যেটাকে ভাঙলে আবার আমরা পাই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ফোর্সের আলটিমেট বেস ইউনিটে যদি আমরা এক্সপ্রেস করি ফোর্সের ইউনিটকে, নিউটনকে, তাহলে সেটা হয় কিলোগ্রাম মিটার পার
সেকেন্ড স্কোয়ার। এবার দু রকম সিস্টেম অফ ইউনিটস আছে। অ্যাকচুয়ালি সিস্টেম অফ ইউনিটস অনেক রকমের, যেমন এফপিএস ইউনিট আছে একটা, ফুট পাউন্ড সেকেন্ড, আরেকটা আছে এমকেএস, মিটার কিলোগ্রাম সেকেন্ড। কিন্তু এগুলো তো আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো আমাদের কোনোটাই লাগবে না। আমাদের লাগবে, প্রয়োজন হবে শুধুমাত্র সিজিএস আর এসআই। এই এসআই যেটা, অনেকে বলতে পারে যে এসআই আর এমকেএস দুটো তো সেমই। এসআই তেও লেন্থ হচ্ছে মিটার, মাস হচ্ছে কিলোগ্রাম, সেকেন্ড হচ্ছে টাইম হচ্ছে সেকেন্ড, আর এমকেএসও তাই, মিটার কিলোগ্রাম সেকেন্ড। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? না, পার্থক্য যেটা সেটা হচ্ছে যে এমকেএস সিস্টেমটাই আগে ছিল, তার মডিফাইড ফর্ম হচ্ছে এসআই। এসআই এর পুরো নাম হচ্ছে সিস্টেমা ইন্টারন্যাশনালে, এটা একটা ফ্রেঞ্চ টার্ম, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। আর সিজিএস হচ্ছে, বোঝাই যাচ্ছে কোত্থেকে এসছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেখান থেকে সিজিএস আসছে। প্রত্যেকটা বেস ইউনিটের ইনিশিয়াল নিয়ে সিজিএস লেখা হয়েছে, সিজিএস। তাহলে সিজিএস এ লেন্থ, মাস আর টাইম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এসআই তে হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। এগুলো আমরা ছোট থেকেই জানি, এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করার মানে হয় না। আচ্ছা, মোট ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে কিন্তু 7খানা। আমি প্রথম থেকেই মাস, লেন্থ আর টাইমের কথা বলছি বটে, কিন্তু মাস, লেন্থ আর টাইম ছাড়া আরো 4খানা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে। সেই 4টে হচ্ছে কারেন্ট, যার ইউনিট অ্যাম্পিয়ার; টেম্পারেচার, যার ইউনিট কেলভিন, এটা থার্মোডিনামিক টেম্পারেচার; অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যার ইউনিট মোল, দ্য সিম্বল হচ্ছে এমওএল; আর লুমিনাস ইন্টেন্সিটি, যার ইউনিট হচ্ছে ক্যান্ডেল আর সিডি। এই যে শেষ দুটো, এই শেষ দুটো আমাদের খুব একটা প্রয়োজন হয় না, ইনফ্যাক্ট ফিজিক্সে কখনোই প্রয়োজন হয় না। ক্যান্ডেল আগে হতো, এখন প্রয়োজনই হয় না। টেম্পারেচারটা আমাদের পরের দিকে লাগবে, কারেন্টও আমাদের পরের দিকে লাগবে 12-এ। মোটামুটি মেকানিক্সের যা কিছু রয়েছে, যত ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে মেকানিক্সে, সবই হচ্ছে এই এমএলটি, এগুলো দিয়েই এক্সপ্রেস করা যায়, এর বাইরে খুব একটা কিছু লাগে না। এইবার ডিরাইভড ইউনিটের কিছু এক্সাম্পল দিয়েছি। এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, ভলিউম মিটার কিউব, ডেন্সিটি কিলোগ্রাম পার মিটার কিউব, স্পিড হচ্ছে মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফোর্স হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এনার্জি হচ্ছে কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এনার্জি হচ্ছে ফোর্স টাইম ডিস্টেন্স। তাহলে ফোর্স হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম ইন্টু টাইম মিটার, তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আরেক ধরনের ইউনিট সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি ইউনিট, যেমন রেডিয়ান, এটা হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট। রেডিয়ান, রেডিয়ান হচ্ছে এমন একটা ইউনিট যে ইউনিটের কোনো ডাইমেনশন নেই। কাকে বলে ডাইমেনশন, সেটা আমরা এবার আলোচনা করব, যে ডাইমেনশনাল অ্যানালিসিস, সেখানে আমরা রেডিয়ান সম্বন্ধে বলবো ডিটেলে। ডাইমেনশন হচ্ছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ডাইমেনশন বলতে আমরা বোঝাই যে বেস কোয়ান্টিটি যেগুলো রয়েছে, অর্থাৎ মাস, লেন্থ, টাইম এবং আরো 4খানা, বাকি 4টের উল্লেখ আমি এখন করছি না, কারণ বেসিক যে মেকানিক্স রয়েছে আমাদের, সেই মেকানিক্সে মাস, লেন্থ আর টাইম দিয়েই সবকিছু হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন হবে না। তাহলে মাস, যে মাসের ডাইমেনশনাল সিম্বল হচ্ছে ক্যাপিটাল এম, লেন্থের ডাইমেনশনাল সিম্বল হচ্ছে ক্যাপিটাল এল, আর টাইমের ডাইমেনশনাল সিম্বল হচ্ছে ক্যাপিটাল টি। এইবার কাকে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন? যে এই যে 3খানা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল সিম্বল বললাম, এমএলটি, বাকি অন্যান্য যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো রয়েছে, সেগুলো এই বেস ফিজিক্যাল ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সিম্বলের কত পাওয়ার দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটাই হচ্ছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন। এখানে যেমন বলেছি আমি ডেফিনেশনটা, ডাইমেনশনস অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি আর দ্য পাওয়ার্স অর এক্সপোনেন্টস টু হুইচ the base quantities are raised to represent that quantity. অর্থাৎ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির কে, যদি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ডাইমেনশনের যত পাওয়ার দিয়ে এক্সপ্রেস করা হবে, সেইটাই হচ্ছে তার ডাইমেনশন। যেমন লেন্থের ডাইমেনশন এল, তাহলে এরিয়া তার ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার।
এরিয়াকে লেন্থের স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এরিয়ার ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার। ভলিউমের ডাইমেনশন হচ্ছে এল কিউব। যেমন ডেনসিটির ডাইমেনশন হচ্ছে ডেনসিটি মানে হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। তাহলে ডেনসিটির ডাইমেনশন হচ্ছে মাসের ডাইমেনশন ডিভাইডেড বাই ভলিউমের ডাইমেনশন। তার মানে এম বাই এল কিউব, তার মানে এম এল টু দি পাওয়ার -3। ডাইমেনশনের ফর্মুলা কাকে বলে? সে একই জিনিস। ডাইমেনশন বলি বা ডাইমেনশন ফর্মুলা বলি একই জিনিস। সেটা হচ্ছে ওই ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির যে পাওয়ার দিয়ে এক্সপ্রেস করা হয়, লেখা হয়, সেটাই হচ্ছে ফর্মুলাটা। মানে আমি যদি বলি এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা কত, এল স্কোয়ার। কিন্তু এবার আমি যেটা বললাম যে মেকানিক্সে এম এল টি এই তিনটেকেই ফান্ডামেন্টাল ধরা হচ্ছে, মানে এই তিনটে ফান্ডামেন্টালি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং এই তিনটে বাদে আর কিছু লাগেও না বেসিক মেকানিক্সে। সুতরাং আমি যখন এরিয়াকে রিপ্রেজেন্ট করব, আমি এম এল টি তিনটে দিয়ে রিপ্রেজেন্ট করব। এরিয়ার ডাইমেনশন যখন লিখবো আমি এম এল টি তিনটে দিয়ে লিখবো, কিন্তু এরিয়ার ডাইমেনশন তো এল স্কোয়ার, ক্যাপিটাল এল এর স্কোয়ার। তাহলে এম আর টি তো এখানে নেই, কি করব? সেখানে আমি এম এর পাওয়ার লিখবো 0 আর টি এর পাওয়ারও লিখবো 0। তার মানে আমাকে যদি বলা হয় এরিয়ার ডাইমেনশন কত, আমি লিখবো এম টু দি পাওয়ার 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার 0। এখানে আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যখনই আমি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন লিখবো, মানে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন আমি এম এল টি দিয়ে এক্সপ্রেস করব, ক্যাপিটাল এম ক্যাপিটাল এল আর ক্যাপিটাল টি দিয়ে, সবসময় ক্যাপিটাল এম ক্যাপিটাল এল ক্যাপিটাল টি লিখবো, কারণ মাস, লেন্থ আর টাইমের সিম্বলই হচ্ছে, ডাইমেনশনাল সিম্বলই হচ্ছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল আর ক্যাপিটাল টি রেসপেক্টিভলি। সুতরাং সবসময় ক্যাপিটাল এম এল টি দিয়ে লিখবো। আরেকটা হচ্ছে আমি সবসময় এই অর্ডারেই লিখবো, অর্থাৎ প্রথমে এম, তারপর এল, তারপর টি, সবসময় এই অর্ডারে লিখবো। যেমন ফোর্সের ডাইমেনশন কি হবে? ফোর্স মানে হচ্ছে মাস টাইমস অ্যাক্সেলারেশন। মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম, অ্যাক্সেলারেশন মানে লেন্থ বাই টাইমের স্কোয়ার, তার মানে এল বাই টি স্কোয়ার, তার মানে এম এল টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। আমি পরে লিখেছি, দেখাবো। তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে ফোর্সের ডাইমেনশন। এই এম এল টি এই অর্ডারেই পরপর লিখবো। তাহলে কি কি জিনিস মাথায় রাখতে হবে? এক হচ্ছে সবসময় সিম্বলগুলো ক্যাপিটালে লিখবো, ক্যাপিটাল এম ক্যাপিটাল এল ক্যাপিটাল টি। সেকেন্ড হচ্ছে সবসময় এম এল টি এই অর্ডারে লিখবো। যদি এম এল টি ছাড়া অন্য কোনো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দরকার হয়, ধরলাম টেম্পারেচার, যেটা এখন লাগবে না, পরে কখনো লাগবে, সেগুলো এম এল টির পরে লিখবো। অর্থাৎ প্রথমে এম এল টি লিখে তারপর ওগুলো লিখবো। যদি কারেন্ট লাগে বা টেম্পারেচার লাগে, সেগুলো এম এল টির পরে লিখবো। 3 নম্বর হচ্ছে সব সময় টু দি পাওয়ার, যদি কোনো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির পাওয়ার নেগেটিভ হয়, সেটা আমরা তলায় লিখবো না। অর্থাৎ যেমন এই যে বললাম অ্যাক্সেলারেশন মানে লেন্থ বাই টাইমের স্কোয়ার, এটা কিন্তু কখনো এল বাই টি স্কোয়ার লিখবো না। আমাকে সবসময় এল টি টু দি পাওয়ার -2 ফর্মেই লিখতে হবে। বোঝা গেল? এই হচ্ছে তিনটে কন্ডিশন আমাদের মেনে চলতে হবে। আচ্ছা, ডাইমেনশনাল ইকুয়েশন কাকে বলে? ওই ফর্মুলা যেটা, সেটাই হচ্ছে ইকুয়েশন। দ্য ইকুয়েশন obtained by equating a physical quantity with its dimensional formula। এটাই হচ্ছে ডাইমেনশনাল ইকুয়েশন। এই যে অর্থাৎ যা ডাইমেনশনাল ইকুয়েশন সেটাই ডাইমেনশনাল ফর্মুলা, ঠিক আছে? সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন। নামগুলো আলাদা, তার মানে আলাদা কিছু না, সবই হচ্ছে ডাইমেনশন। যেমন ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ডাইমেনশনাল সিম্বল কি কি? মাসের এম, লেন্থের এল, টাইমের টি, কারেন্টের আই, টেম্পারেচারের কে, এগুলো সব ক্যাপিটাল। আর ডিরাইভড কোয়ান্টিটি বিভিন্ন কয়েকটা বার করে দিয়েছি, যেমন এরিয়া এল স্কোয়ার, ভলিউম এল কিউব, ডেন্সিটি এম এল টু দি পাওয়ার -3। এইটা বলছি যে সবসময় আমাকে যদি বাই কিছু একটা থাকে, কোনো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি তলায় থাকে, যেমন এখানে মাস বাই লেন্থের কিউব, সেটাকে আমাকে পাশে এরকম টু দি পাওয়ার মাইনাস ফর্মে লিখতে হবে। কখনো এম বাই এল কিউব লেখা যাবে না। যখনই ডাইমেনশনাল ফর্মুলা লিখবো তখনই সেটা এম এল টু দি পাওয়ার -3 ফর্মে লিখবো। এম বাই এল কিউব ফর্মে লিখলে সেটা ভুল। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমি লিখে দিইনি, কিন্তু ইনফ্যাক্ট যখন অ্যান্সার করা হবে তখনও লেখার প্রয়োজন নেই, একদম ফাইনাল অ্যান্সার ছাড়া। যেমন আমাকে যদি কোনো একটা প্রশ্ন দিয়ে বলে
যে প্রশ্নের রিকোয়ারমেন্ট হচ্ছে ভলিউমের ডেন্সিটি কত, তার জন্য আমাকে হয়তো অনেক হিসেব করতে হলো, করে আমি যে ফাইনাল অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সারে একমাত্র আমি ভলিউমে শুধু এল রয়েছে, তার সাথে আমি এম আর টি দিয়ে লিখে দেবো। কিভাবে লিখবো? এম আর টির পাওয়ার 0 দিয়ে লিখবো, যেটা বললাম, মানে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 3, টি টু দি পাওয়ার 0, এই ফর্মে লিখবো। কোথায় লিখবো? কোনো যদি প্রবলেমে করতে দেয় সেই প্রবলেমের একদম ফাইনাল অ্যান্সারে লিখবো। গোটা প্রবলেমের ভেতর যখন আমি বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি লিখছি, বিভিন্ন ডাইমেনশন লিখছি বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির, সেইখানে সবকটার ক্ষেত্রে এম যেগুলো নেই সেগুলো পাওয়ার 0 দিয়ে লেখার দরকার নেই। তাতে হিসেব যিনি খাতা দেখবেন তার পড়তেও খুব অসুবিধা হবে। সুতরাং আমাকে যদি কোনো একটা প্রবলেমের ভেতরে যদি আমাকে এরিয়া ইউজ করতে হয়, এরিয়ার ডাইমেনশন, সেখানে আমি এল স্কোয়ারই লিখবো। কিন্তু আমার ফাইনাল অ্যান্সারে যদি কোথাও এরিয়ার ডাইমেনশন বেরোয়, তাহলে সেখানে আমি লিখবো এম টু দি পাওয়ার 0, এল স্কোয়ার, টি টু দি পাওয়ার 0। বোঝা গেল? পরিষ্কার ব্যাপার। প্রবলেমের ভেতর যখন আমি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন লিখবো, তখন একদম যেটুকু আছে সেটুকুই লিখবো, যেগুলো নেই সেগুলোকে পাওয়ার 0 দিয়ে লেখার দরকার নেই। কিন্তু ফাইনাল অ্যান্সারে আমি সবসময় যেগুলো নেই সেগুলো পাওয়ার 0 দিয়ে ঢুকিয়ে দেবো। যেমন যদি আমাকে স্পিডের ডাইমেনশন প্রবলেমের ভেতরে কোথাও ব্যবহার করতে হয়, সেখানে আমি এল টি টু দি পাওয়ার -1ই লিখবো। কিন্তু আমার কোন অ্যান্সার যদি এল টি টু দি পাওয়ার -1 বেরোয়, তাহলে সেটা আমি লিখবো এম টু দি পাওয়ার 0, এল টি টু দি পাওয়ার -1। না লিখলেও ভুল নয়, কিন্তু লিখে দিলে অসুবিধা নেই, লেখাটা একটা গুড প্র্যাকটিস। আচ্ছা, এইবার হচ্ছে ডাইমেনশন লেস ফিজিক্যাল কোয়ান্টিটি আছে কিছু কিছু, মানে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সপ্রেস করার সময় আমরা দেখতে পাবো যে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি রেশিও। যেমন 9-10-এ ছিল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে দুটো সাইনের ফাংশনের রেশিও বা দুটো ভেলোসিটির রেশিও বলে আমরা এক্সপ্রেস করতে পারি। ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম বাই ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম, এটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও, তাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডাইমেনশন নেই। কারণ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডাইমেনশন তাহলে কি বেরোবে? ভেলোসিটি বাই ভেলোসিটি, মানে ভেলোসিটির ডাইমেনশন বাই ভেলোসিটির ডাইমেনশন। তাহলে সব ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি পড়ে থাকবে? 1 তো লিখবো না, আমরা তখন কি লিখবো? m0, l0, t0। এখানে মাথায় রাখতে হবে যে এমন না যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন 1 বেরোলো, মানে ডাইমেনশন লেস মানে ডাইমেনশন হচ্ছে 1। তা ডাইমেনশন লেস যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, সেটাকে আমরা 1 লিখবো না। আবার 7খানা ফিজিক্যাল কোয়ান্টিটির পাওয়ার 0 দিয়েও লেখার কোনো প্রয়োজন নেই। কি বললাম? যে এম, এল, টি, এই তিনটে হচ্ছে একদম বেসিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। তাই কারোর ডাইমেনশন যখন এক্সপ্রেস করব, বেশিরভাগ ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন এই তিনটে দিয়ে এক্সপ্রেস করা যায়। এবং কোনো ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা লিখব, তখন শুধুমাত্র এই তিনটের পাওয়ার 0 দিয়ে লিখলেই হয়, বাকিগুলোর পাওয়ার 0 দিয়ে লেখারও প্রয়োজন নেই, শুধু m0, l0, t0 লিখলেই হয়। যেমন এই যে বললাম অ্যাঙ্গেল, যেটা রেডিয়ান, এটার কোনো ডাইমেনশন নেই। এটা অ্যাঙ্গেলের কিন্তু ইউনিট আছে রেডিয়ান, কিন্তু অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন নেই, কারণ এটা হচ্ছে দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি রেশিও। আমরা আগের ওই বেসিক ম্যাথামেটিক্সের লেকচারই দেখেছি যে অ্যাঙ্গেল মানে কি? থিটা ইকুয়ালস টু এস বাই আর। এস হচ্ছে আর্ক লেন্থ, আর হচ্ছে রেডিয়াস। তাহলে লেন্থ বাই লেন্থ, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে দুটো লেন্থের রেশিও। তাহলে অ্যাঙ্গেলের ডাইমেনশন হচ্ছে লেন্থের ডাইমেনশন বাই লেন্থের ডাইমেনশন। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশনলেস। তাহলে ডাইমেনশনলেস মানে আমরা কিভাবে লিখবো? m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা বললাম, সেটা হচ্ছে এমন ফিজিক্যাল কোয়ান্টিটি যার ইউনিটও নেই, ডাইমেনশনও নেই। যেমন স্পেসিফিক গ্র্যাভিটি এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ইউনিটও নেই, ডাইমেনশনও নেই। কেন? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে দুটো গ্র্যাভিটির রেশিও। যেমন 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের ডেন্সিটি বাই কোনো একটা অবজেক্টের ডেন্সিটি, এবং সব রয়েছে রেশিও, মানে দুটো ডেন্সিটির রেশিও। তাহলে এই জন্য স্পেসিফিক গ্র্যাভিটির কোনো ইউনিটও নেই, ডাইমেনশনও নেই। আরেকটা জিনিস মাথার মধ্যে একদম ঢুকিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদমিক ফাংশন,
এরা এবং এদের আর্গুমেন্ট এরা সব ডাইমেনশনলেস হয়। তার মানে সাইন থিটাও ডাইমেনশনলেস, থিটাও ডাইমেনশনলেস, ই টু দি পাওয়ার এক্সও ডাইমেনশনলেস, আবার ই এর যে এক্সপোনেন্টটা নিয়েছি এক্স, আর্গুমেন্ট যেটা, এটাকে বলে আর্গুমেন্ট। ই টু দি পাওয়ার এক্স এ এক্সটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের আর্গুমেন্ট, সাইন থিটাতে থিটাটা হচ্ছে সাইনের আর্গুমেন্ট। তাহলে ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল লগারিদমিক ফাংশন নিজেরা তো হয় ডাইমেনশনলেস, তাদের আর্গুমেন্টগুলো ডাইমেনশনলেসই হতে হবে। ডাইমেনশন আছে এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল লগারিদমিক নিতে পারবো না। অর্থাৎ আমি যদি ই টু দি পাওয়ার এক্স লিখি, আমাকে এনশিওর করতে হবে যে এক্সটা আমি নিয়েছি সেটার কোনো ডাইমেনশন নেই। অথবা আমি যদি সাইন এক্স লিখি, আমাকে এটা এনশিওর হতে হবে যে ওই এক্স এর কোনো ডাইমেনশন নেই, নইলে আমরা সাইন এক্স ডিফাইন করতে পারবো না। তাহলে সব ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক ফাংশন এবং তাদের আর্গুমেন্ট এরা সব ডাইমেনশনলেস হয়। এবার ডাইমেনশনাল অ্যানালিসিসের কিছু অ্যাপ্লিকেশন দেখা যায়। প্রথম হচ্ছে একটা সিস্টেমের থেকে আরেকটা সিস্টেমে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে এক্সপ্রেস করব। অর্থাৎ ধরলাম সিজিএস থেকে এসআই, তাতে আমরা এক্সপ্রেস করব। এটা আমরা ছোট থেকেই আমরা জানি যে নিউটনকে কি করে ডাইনে কনভার্ট করে, 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন, বা জুলকে কি করে আর্গে কনভার্ট করে, 1 জুল হচ্ছে 10⁷ আর্গ। এরকম সব রয়েছে। কিন্তু একটু জটিল যদি দেওয়া হয়, এগুলো তো খুব বেসিক কনভার্সন, নিউটন টু ডাইন, জুল টু আর্গ। কিন্তু একটু যদি জটিল কনভার্সন দেয়, তাহলে সেই জটিল কনভার্সনের জন্য আমরা একটা ইউনিটের একটা বেসিক প্রপার্টি ফলো করব, তাহলে খুব সহজ হয়ে যাবে। সেই বেসিক প্রপার্টিটা হচ্ছে এইটা, যে আমরা যে সিস্টেমে লিখি না কেন, ম্যাগনিটিউডটা সেম হবে। অর্থাৎ কোনো একটা অবজেক্টের মাস 10 কিলো, সেই মাসটা চেঞ্জ হয়ে যাবে না, সেই মাসটা একই থাকবে। আমি যদি এসআই এর জায়গায় সিজিএস এ লিখি, সেটা হচ্ছে ম্যাগনিটিউড। সেটাকে বলে ম্যাগনিটিউড হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু টাইমস ইউনিট। এবার এই যে আমি 10 কিলো বলছি, এখানে নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে 10 আর ইউনিটটা হচ্ছে 1 কেজি। সেই 1 আমি যখন গ্রামে এক্সপ্রেস করব, তখন কিন্তু আমার নিউমেরিক্যাল ইউনিটটা হয়ে যাবে 1 গ্রাম, আর নিউমেরিক্যাল ভ্যালুটা হয়ে যাবে তখন কত, 10⁴। কারণ এসআইতে মাসের ইউনিট হচ্ছে 1 কিলো, সিজিএস এ মাসের ইউনিট হচ্ছে 1 গ্রাম। তাই এসআইতে আমরা কোনো একটা অবজেক্টের মাস মাপলাম এসআইতে 10 কিলো, তার মানে 10 × 1 কিলো। সিজিএস এ যখন সেটা আমরা এক্সপ্রেস করব, সিজিএস এ 1 গ্রামের সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 গ্রামের সাথে কত মাল্টিপ্লাই করব, 10⁴। তাহলে 10 কিলো আর 10⁴ গ্রাম, এই দুটো কিন্তু একই জিনিস। 10 কিলো আর 10⁴ গ্রাম একই জিনিস। 10 কিলোতে 10 × 1 করেছি, আর 10⁴ গ্রামে 10⁴ × 1 করেছি। তাহলে অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডটা একই থাকছে, সেটা হচ্ছে এদের প্রোডাক্টটা, সেটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু টাইমস ইউনিট। একটাতে নিউমেরিক্যাল ভ্যালু 10, আর একটাতে হচ্ছে 10⁴, কারণ একটার ইউনিট 1 কিলো আর একটার ইউনিট 1 গ্রাম। তাহলে সেইখানে আমরা হিসেব করব কি করে? এইখানে আমরা দেখিয়েছি যে n1 n2 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দুটো সিস্টেমে। এই যে যেমন আমি ধরে নিলাম এইমাত্র 10 আর 10⁴। m1 m2 হচ্ছে মাসের ইউনিট, l1 l2 হচ্ছে লেন্থের ইউনিট, t1 t2 হচ্ছে টাইমের ইউনিট। তাহলে প্রথম সিস্টেম আমি এখানে শুধুমাত্র মাস ক্যালকুলেট করেছি বলে মাস বললাম 1 কিলো বা 1 গ্রাম। আমি ধরে নিলাম মাস, লেন্থ, টাইম তিনটেই লাগবে। তাহলে সেটাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি যে u1 হচ্ছে m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b, t1 টু দি পাওয়ার c। অর্থাৎ মাস, লেন্থ, টাইম তিনটের ইউনিট নিয়েই ওই সিস্টেমের ইউনিটটা তৈরি হয়েছে। তেমনি সেকেন্ড সিস্টেমের u2 যেটা, সেটা হচ্ছে m2 টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b, t2 টু দি পাওয়ার c। অর্থাৎ ইউনিটটা মাসের a পাওয়ারের ওপর ডিপেন্ডেন্ট, l এর b পাওয়ারের ওপর ডিপেন্ডেন্ট, t এর c পাওয়ারের ওপর ডিপেন্ডেন্ট। এখানেও তাই,
পাওয়ার ডিপেন্ডেন্সিটা সেম, শুধু মাসের ইউনিটটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি বললাম 1 কিলো আর 1 গ্রাম, তেমন এখানে M1 M2 L1 L2 T1 T2। যদি সিজিএস আর এসআই ধরি তাহলে এটা হচ্ছে 1 কিলো 1 গ্রাম, 1 মিটার 1 সেন্টিমিটার আর 1 সেকেন্ড 1 সেকেন্ড। এইবার আমরা কোন কোন জিনিসটা সেম থাকে দুটো সিস্টেমে, সেটা হচ্ছে ম্যাগনিটিউডটা। ম্যাগনিটিউড মানে কি? নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। তার মানে N1 U1 ইকুয়ালস টু N2 U2। N1 হচ্ছে প্রথমটা নিউমেরিক্যাল ভ্যালু, U1 হচ্ছে প্রথমটার ইউনিট, N2 হচ্ছে সেকেন্ডের নিউমেরিক্যাল ভ্যালু, U2 হচ্ছে সেকেন্ডের ইউনিট। এদের প্রোডাক্টটা হচ্ছে সেম, তাহলে N1 U1 ইকুয়ালস টু N2 U2। আমার কি দরকার? আমার হয়তো N2 দরকার, ধরে নিলাম, তাহলে N2 ইকুয়ালস টু N1 ইন্টু U1 বাই U2। এবার U1 আর U2 বসিয়ে দিলাম এই এক্সপ্রেশন থেকে, তাহলে M1 বাই M2 টু দি পাওয়ার L1 বাই L2 টু দি পাওয়ার B, T1 বাই T2 টু দি পাওয়ার C। আমি বললাম শুনে বা দেখে দুম করে জটিল মনে হতে পারে, কিন্তু একটা এক্সাম্পল দেখালেই বোঝা যাবে যে একদম সহজ জিনিস। এই যে এক্সাম্পল, জানা এক্সাম্পল নিয়েছি যাতে আরো সহজ লাগে। বলছি কনভার্ট 1 নিউটন এসআই ইউনিট অফ ফোর্স যেটা ইনটু ডাইন, যেটা হচ্ছে সিজিএস ইউনিট অফ ফোর্স। প্রথমে আমরা ডাইমেনশনাল ইকুয়েশনটা লিখে নেবো ফোর্সের, সেটা কত? ml t টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার ইউনিটটা। তাহলে N1 হচ্ছে আমার 1 ডাইন ধরে নিলাম সিজিএস, আর N2 হচ্ছে আমার 1 নিউটন ধরে নিলাম এসআই। তাহলে কি বলছে আমার? N2 ইকুয়ালস টু N1 ইন্টু M1 বাই M2 টু দি পাওয়ার A, L1 বাই L2 টু দি পাওয়ার B, T1 বাই T2 টু দি পাওয়ার C। আচ্ছা, তাহলে 1 নিউটন হচ্ছে 1 ডাইন টাইমস, তাহলে M1 বাই M2 মানে কত? 1 কিলো বাই 1 গ্রাম। L1 বাই L2 কত? 1 মিটার বাই 1 সেন্টিমিটার। আচ্ছা, এখানে এ বি সি কত? এখানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু -2। এই যে এফ এর এক্সপ্রেশন থেকেই পাবো। তাহলে 1 কিলো বাই 1 গ্রাম, 1 মিটার বাই 1 সেন্টিমিটার, আর 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা থাকলোই না। তাহলে 1 কিলো বাই 1 গ্রাম হচ্ছে 10 টু দি পাওয়ার 3, 1 মিটার বাই 1 সেন্টিমিটার হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তাহলে 1 নিউটন হচ্ছে 1 ডাইন টাইমস 10 টু দি পাওয়ার 5, তাহলে 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। একদম সহজ, কিচ্ছু নেই, তাই না? আচ্ছা, এইবার হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কাকে বলে। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই জিনিসটার, এই প্রিন্সিপালের উপর বেস করে বেশ কিছু প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হয়, এবং এই কনসেপ্টটা প্রচন্ড কাজে লাগে। এবং ডাইমেনশনাল অ্যানালিসিস হচ্ছে প্রচন্ড ইউজফুল একটা টুল, যেটা ব্যবহার করে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে অনেক জটিল প্রশ্নের উত্তর শুধুমাত্র এই ডাইমেনশনাল অ্যানালিসিস ইউজ করে করে ফেলা যায়। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা অস্ত্র কিন্তু এটা, সুতরাং ভালো করে শিখতে হবে। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বলছে যে কোনো একটা ফিজিক্যাল রিলেশন যদি দেওয়া থাকে, ফিজিক্যাল ইকুয়েশন, তার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হতে হবে, তবেই একমাত্র ওই ফিজিক্যাল রিলেশনটা বা ইকুয়েশনটা ভ্যালিড ইকুয়েশন হবে। যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম না হয়, তাহলে ওইটা হচ্ছে ইনভ্যালিড একটা ফিজিক্যাল রিলেশন। ভ্যালিড হতে হলে দুপাশের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা সেম হতে হবে। আরেকটা প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে ডিফারেন্ট ডাইমেনশনের ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাড করা বা সাবট্রাক্ট করা যাবে না। মাল্টিপ্লাই করা যাবে, ডিভাইড করা যাবে। যেমন ফোর্স ইজ ইকুয়ালস টু মাস অ্যান্ড অ্যাক্সিলারেশনের প্রোডাক্ট, এফ ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে মাস আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আলাদা, তাদের প্রোডাক্ট নেওয়া হয়েছে, হয়ে নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়েছি, ফোর্স। সুতরাং মাল্টিপ্লাই করা যাবে, ডিভাইড করা যাবে দুটো ডিফারেন্ট ডাইমেনশনের ফিজিক্যাল কোয়ান্টিটিকে, কিন্তু অ্যাড করা যাবে না, সাবট্রাক্ট করা যাবে না। আমি ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি না, ফোর্সের সাথে প্রেসারকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি না, কিন্তু এদের মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি। তাহলে কি কি শিখলাম? দুটো
প্রিন্সিপাল অফ হোমোজেনিটির মধ্যে এক হচ্ছে যে কোনো ভ্যালিড ফিজিক্যাল রিলেশন বা ইকুয়েশনের দুটো সাইড, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হতে হবে, ডাইমেনশনাল ইকুয়েশনটা সেম হতে হবে। সেকেন্ড হচ্ছে ডিফারেন্ট ডাইমেনশনের ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাড বা সাবট্রাক্ট করা যাবে না। এক্সাম্পলে দেখি, ই ইকুয়ালস টু এমসি। আমরা তো দেখেই বুঝতে পারছি যে এই রিলেশনটা ভুল, ইনভ্যালিড রিলেশন, কারণ আমরা এটা খুব বিখ্যাত রিলেশন, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার রিলেশন, আইনস্টাইনের রিলেটিভিটির ইকুয়েশন, খুব বিখ্যাত ইকুয়েশন, সবাই জানে, সুতরাং দেখেই বোঝা যাচ্ছে যে ইকুয়েশনটা ভুল। কিন্তু সেটা আমরা প্রুফ করব ডাইমেনশনাল অ্যানালিসিস করে। লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি? এনার্জির ডাইমেনশন, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এনার্জি মানে ফোর্স টাইমস ডিস্টেন্স, ফোর্স হচ্ছে মাস টাইমস অ্যাক্সেলারেশন, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে ফোর্স টাইমস এল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছে এনার্জি। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? মাস টাইমস সি, সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, তার মানে ভেলোসিটির ডাইমেনশন, তাহলে মাস টাইমস ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1। তাহলে দুটো সাইডের ইকুয়েশনের দুটো সাইডের ডাইমেনশন সেম নয়, তাহলে এটা কি? ইনভ্যালিড রিলেশন। আরেকটা দেখি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। প্রথমে আমরা দেখি ইউ আর এটি যে যোগ করেছি, আমরা কি যোগ করতে পারবো? যোগ করতে পারবো কি সেটা দেখি আগে। ডাইমেনশনাল ইকুয়েশন অফ ইউ কত? এল টি টু দি পাওয়ার -1। ডাইমেনশনাল ইকুয়েশন অফ এটি সেটা কত? এল টি টু দি পাওয়ার -2 টাইমস টি, অ্যাক্সিলারেশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, টাইম হচ্ছে টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। তাহলে ইউ আর এটির ডাইমেনশন সেম, তাহলে এদেরকে আমরা সহজেই অ্যাড করতে পারবো, আমরা ভুল কিছু করছি না, তাহলে এদের অ্যাড করা যাবে। এটা হচ্ছে প্রথম দেখে নিলাম। তাহলে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি বেরোলো? এল টি ইনভার্স। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে ইউ এর ডাইমেনশন এল টি ইনভার্স, এটির ডাইমেনশন এল টি ইনভার্স, তাহলে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন 2 lt ইনভার্স। এটা কিন্তু অ্যালজেব্রিক যোগ বিয়োগ নয়, এখানে অ্যালজেব্রার কোনো জায়গা নেই। ইউ এর ডাইমেনশন এল টি ইনভার্স, এটির ডাইমেনশন এল টি ইনভার্স, তাহলে আমরা ইউ আর এটিকে অ্যাড করতে পারছি, তাহলে আমার গোটা রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনই হচ্ছে এল টি ইনভার্স। বোঝা গেল? আর লেফট হ্যান্ড সাইডে তো ভেলোসিটি আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডেরও ডাইমেনশন এল টি ইনভার্স, তাহলে এই ইকুয়েশনটা ডাইমেনশনালি কারেক্ট। এইবার আমরা ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে রিলেশন বার করব। কি করে বের করব? একটা এক্সাম্পল দিয়েছি, একটা এক্সাম্পল যথেষ্ট। এটা খুব সহজ জিনিস, জটিল কিছু না। আমাকে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে আমাকে যে যে ফিজিক্যাল কোয়ান্টিটির ওপর কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডেন্ট বলেছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ডাইমেনশন জানতে হবে, আর আমাকে কিছু বেসিক অ্যালজেব্রিক ইকুয়েশন সলভ করা জানতে হবে, আর কিচ্ছু না। এর মধ্যে খুব কঠিন ফিজিক্স কিছু নেই, তাই আমি একটাই এক্সাম্পল দিয়েছি। বলছে, ইট ইজ নোন দ্যাট দ্য টাইম অফ রিভলিউশন ক্যাপিটাল টি অফ এ স্যাটেলাইট অ্যারাউন্ড দ্য আর্থ depends on the universal gravitational constant g, the mass of the earth capital M, and the radius of the circular orbit r. Obtain an expression for capital T using dimension analysis. তাহলে আমাদের যে আর্থের চারপাশে কোনো একটা স্যাটেলাইট ঘুরছে, সেই স্যাটেলাইটের পিরিয়ড অফ রিভলিউশন হচ্ছে ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড। বলছে সেই টাইম পিরিয়ডটা কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট? এক নম্বর হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা ক্যাপিটাল জি। দু নম্বর হচ্ছে মাস অফ দ্য আর্থ, যেটা ক্যাপিটাল এম। তিন নম্বর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট অফ দ্য স্যাটেলাইট, যেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে টাইম পিরিয়ড হচ্ছে এই তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট। আমাকে টাইম পিরিয়ডের এক্সপ্রেশন বের করতে হবে ওই তিনটে দিয়ে। তাহলে এটার থেকে বোঝা যাচ্ছে যে ডাইমেনশনাল অ্যানালিসিস কতটা ইউজফুল একটা মেথড, যে আমাকে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি বাকিদের উপর ডিপেন্ডেন্ট, কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট বলে দিলেই বের করতে পারবো। আরো মজা হচ্ছে, ধরা যাক কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, সেইটা যদি এখানে ঢুকিয়ে দিই আমরা, সেইটার দেখা যাবে যে একসময় অমিট হয়ে যাবে। অর্থাৎ যার উপর ডিপেন্ড করে না সেটাও যদি আমি লিখে দিই ডিপেন্ড করে বলে, আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস করে যখন টাইম পিরিয়ডের এক্সপ্রেশন বের করব, দেখবো সেইটা বেরিয়ে গেছে, কমিট হয়ে গেছে, লাগছে না। তাহলে কি করে করব? খুব সহজ, মেথডটা খুব সহজ। তাহলে টি, জি, এম, আর এই তিনটের উপর ডিপেন্ড করে।
ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস আর রেডিয়াস অফ দ্য অরবিট। তাহলে আমি ধরলাম ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের এ পাওয়ারের সাথে প্রপোর্শনাল টাইম পিরিয়ডটা, মাসের বি পাওয়ারের সাথে প্রপোর্শনাল, আর রেডিয়াসের সি পাওয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে কম্পাউন্ড প্রপোর্শনের প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি যে টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি, তিনটের প্রোডাক্ট। তাহলে আমরা যদি প্রপোর্শনাল টু তুলে ইকুয়াল দিয়ে দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে কে, জি টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার সি। এইবারে এই যে কেটা নিয়েছি সেটা আমরা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট ধরেছি। কেন ডাইমেনশনলেস কনস্ট্যান্ট ধরেছি? কারণ আমরা অলরেডি ডাইমেনশন নিয়ে নাড়াচড়া করছি। তার উপর যদি আমি এমন একটা কনস্ট্যান্ট ধরলাম যার আবার ডাইমেনশন রয়েছে আলাদা করে, তাহলে সেইটা আমার প্রবলেমের মধ্যে এক্সট্রা একটা ঝামেলা। তো সেই ঝামেলাটা আমি কেন যেচে নিয়ে আসবো? আমাকে প্রপোর্শনালিটি সাইন তোলার জন্য একটা কনস্ট্যান্ট ইউজ করতে হচ্ছে। তা আমি আমার ঝামেলা এড়ানোর জন্য সেই কনস্ট্যান্টটাকে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট হিসেবে নিয়েছি। তাহলে কে এখানে একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। এইবার এর আমি ডাইমেনশনাল ইকুয়েশন দেব। টাইম পিরিয়ডের ডাইমেনশন টি, আচ্ছা এখানে হচ্ছে জি এর ডাইমেনশনের পাওয়ারে, কে এর তো ডাইমেনশন 1 তাই লিখিনি, জি এর ডাইমেনশনের পাওয়ারে, এম এর ডাইমেনশনের পাওয়ার বি, আর এর ডাইমেনশনের পাওয়ার সি। টাইম পিরিয়ডের ডাইমেনশন ক্যাপিটাল টি, টাইম। আচ্ছা জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স সেখান থেকে এসছে। সেই লটা কি বলছে? যে এই ইউনিভার্সে যে কোনো দুটো মাস একে অপরকে অ্যাট্রাক্ট করে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেই মাস দুটোর প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল, আর তাদের মধ্যে যে লিনিয়ার ডিস্টেন্স তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি পাই ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেহেতু প্রপোর্শনালিটিটা তুলে দিলে ওখানে একটা কনস্ট্যান্ট লাগবে, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট টাইমস মাসের প্রোডাক্ট, দুটো মাসের প্রোডাক্ট, তার মানে ডাইমেনশনটা হবে মাসের স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্সের স্কোয়ার, তাহলে ডাইমেনশনটা হবে ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এফ ইকুয়ালস টু জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, এইভাবে ভাবতে পারি ডাইমেনশনাল। তাহলে জি এর জি মানে কি? এফ ইন্টু আর স্কোয়ার বাই এম স্কোয়ার। এটা খাতায় লিখে নিলেই খুব পরিষ্কার হয়ে যাবে, যদি আমার বলায় শুনতে অসুবিধা হয় একটু মনে মনে ভিজুয়ালাইজ করে নিলে হবে যে ফোর্স ইকুয়ালস টু ক্যাপিটাল জি ইন্টু এম স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল জি হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার বাই এম স্কোয়ার। এফ এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 টাইমস এম আর স্কোয়ার, তাহলে এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই এম স্কোয়ার, তাহলে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে ক্যাপিটাল জি এর ডাইমেনশন হচ্ছে এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। আমি মুখে বললাম, শুনে বুঝতে অসুবিধা হলে খাতায় লিখে নিলে খুব সহজ হয়ে যাবে, একদম জটিল কিছু না, আমি তো এক্সপ্রেশনটা বলেই দিয়েছি। তাহলে জি এর ডাইমেনশন এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2, সেটার পাওয়ার এ লিখেছি। মাসের ডাইমেনশন এম ই, সেটা লিখেছি টু দি পাওয়ার বি। আর আর এর ডাইমেনশন রেডিয়াস বলেছে, তাহলে এল লেন্থ, তাহলে টু দি পাওয়ার সি। এইবার আমি কি করব? এই টিটাকে এম এল টিতে এক্সপ্রেস করব। তাহলে এম জিরো এল জিরো টি টু দি পাওয়ার 1, আর এইখানের এম গুলোর পাওয়ার একজোট করে, এল গুলোর পাওয়ার একজোট করে, টি এর পাওয়ার এরকম আলাদা করে লিখবো। এখানে এম টু দি পাওয়ার মাইনাস এ আছে, আর এখানে এম টু দি পাওয়ার বি আছে, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস এ প্লাস বি। এল টু দি পাওয়ার 3a, এল টু দি পাওয়ার সি, তাহলে এল টু দি পাওয়ার 3a প্লাস সি। টি টু দি পাওয়ার মাইনাস 2a, আর টি নেই, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 2। বোঝা গেল? এম এল আর টি এর পাওয়ার গুলো আলাদা আলাদা করে লিখলাম। এইবার আমরা দুদিকের ইন্ডেক্স বা পাওয়ার কম্পেয়ার করব। তাহলে মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু 0, মানে এ ইকুয়ালস টু বি। 3a প্লাস সি ইকুয়ালস টু 0, আর 1 ইকুয়ালস টু মাইনাস 2a, তাহলে a ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে a যদি মাইনাস হাফ হয় তাহলে বিও মাইনাস হাফ। তাহলে আর এখানে যদি a এর ভ্যালু মাইনাস হাফ বসিয়ে দিই তাহলে c এর ভ্যালু পাবো 3/2। তাহলে আমি কি পেলাম? a ইকুয়ালস টু মাইনাস হাফ, b ইকুয়ালস টু মাইনাস হাফ, c ইকুয়ালস টু 3/2। এইবার এই যে ইকুয়েশনটা ছিল এইখানে আমি a b c এর ভ্যালু বসিয়ে দিই, মাইনাস হাফ আর 3/2। তাহলে t ইকুয়ালস টু হচ্ছে k g টু দি পাওয়ার মাইনাস হাফ, m টু দি পাওয়ার মাইনাস হাফ, r টু দি পাওয়ার 3/2। এইবার এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে এরকম হয়, রুট ওভার আর কিউব বাই জিএম। এবার আমি কে এর জায়গায় কেন 2 পাই লিখলাম? কারণ এক্সপেরিমেন্টালি আমরা জানতে পারবো যে কে এর ভ্যালু 2 পাই। এবার আমাদের যদি এটা আমি জানি বলে লিখেছি, কেউ না জানলে সেটা কে রেখে দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমি জানি কে এর ভ্যালু 2 পাই,
যেটা এক্সপেরিমেন্টালি পাওয়া যায় তাই আমি কে কে 2π দিয়ে রিপ্লেস করেছি। কেউ যদি না জানে এই কনস্ট্যান্টটার ভ্যালু কত, সে কে রেখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি জানি কে এর ভ্যালু 2π এক্সপেরিমেন্টালি পাওয়া যায়, আমি যদি এটাকে এক্সপেরিমেন্ট করে দেখি কে এর ভ্যালু 2π বেরোবে, এই জন্য আমি লিখে দিয়েছি। কেউ না জানলে শুধু কে রেখে দিলেও চলবে, তাতেও ভুল নয়। তাহলে বোঝা গেল খুব সহজ, এর মধ্যে ফিজিক্স খুব কমই আছে, গোটাটাই খুব বেসিক ম্যাথামেটিক্স। আচ্ছা, এবার হচ্ছে লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। এই ডাইমেনশনাল অ্যানালিসিসের কিছু লিমিটেশনস রয়েছে, সেগুলো কি? যেমন 3-এর বেশি যদি ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়, এইখানে যেমন টি 3টে ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়েছে, যদি আরেকটার উপর ডিপেন্ডেন্ট হতো তাহলে সেটা টু দি পাওয়ার ডি বলে লিখতে হতো, তাহলে 4খানা আননোন চলে আসতো এ বি সি ডি। এবার দেখা গেল হয়তো অতগুলো ইকুয়েশনই পেলাম না, তাহলে 4খানা আননোন অথচ অতগুলো ইকুয়েশন নিয়ে সলভ করার। তাহলে 3-এর বেশি যদি হয়ে যায় আমার ডিপেন্ডেন্ট কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, অন্য কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি 3টের বেশি ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে সেটা বের করা যায় না, মানে এক্সপ্রেশনটা বের করা যাবে না। কিন্তু আমরা চেক করতে পারবো ডাইমেনশনালি কারেক্ট না ইনকারেক্ট, যে ইট ক্যান অনলি বি চেকড। আমরা চেক করতে পারবো যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম কিনা ডাইমেনশন, কিন্তু ডিরাইভ করতে পারবো না, এরকম এক্সপ্রেশন ডিরাইভ করতে পারবো না, কারণ যতগুলো আননোন কোয়ান্টিটি ততগুলো ইকুয়েশন আমরা পাচ্ছি। তারপর হচ্ছে কোনো ফর্মুলা এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রিক, লগারিদমিক এসব থাকলে খুব মুশকিল, কারণ ওগুলো তো ডাইমেনশন নেই, তাহলে সেগুলোর ডাইমেনশনে পাওয়ার এরকম ইন্ডিসেস কম্পেয়ার করে আমরা বের করতে পারবো না। অথবা যদি এরকম যোগ থাকে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে আমরা তো জানছি না যে যোগ রয়েছে, আমাকে বলে দিল এস ইউ টি আর এ এর উপর ডিপেন্ডেন্ট, আমি কি করে জানবো যে এরকম যোগ রয়েছে? আমি কি লিখবো? আমি ইউ টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার সি বলে লিখবো। লিখলে কি এই এক্সপ্রেশন পাবো? পাবো না। তাহলে শুধুমাত্র যেগুলো প্রোডাক্ট ফর্মে লেখা, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি বাকিগুলোর প্রোডাক্ট ফর্মে এক্সপ্রেস করা যায়, তবে সেগুলোরই শুধুমাত্র বের করতে পারবো। যদি এরকম সাম বা ডিফারেন্স হিসেবে থাকে, তাহলে বের করা সম্ভব নয়, এক্সপ্রেশন বের করা সম্ভব না। কিন্তু আমরা চেক করতে পারবো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন চেক করে বলতে পারবো যে ভ্যালিড কি ইনভ্যালিড, কিন্তু এক্সপ্রেশনটা বের করতে পারবো না, যেভাবে আমরা টাইম পিরিয়ডের করলাম। আরো আছে ডাইমেনশনলেস কনস্ট্যান্টের ইনফরমেশন দেয় না, সেটা বললাম। তারপর অনেক সময় এমনও হয় যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা ইউনিক না ডাইমেনশন ওয়াইজ, তার মানে দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন সেম হতেই পারে। যেমন ওয়ার্ক ডান আর মোমেন্ট অফ ফোর্স বা টর্ক, ওয়ার্ক ডান আর টর্ক দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, ইনফ্যাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, অথচ দুজনের ডাইমেনশন সেম। ওয়ার্ক ডানের ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, টর্কের ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দুটো ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা স্কেলার একটা ভেক্টর, অথচ ডাইমেনশন সেম। সেসবের ক্ষেত্রে একটু সমস্যা হবে এইসব হিসেব করতে। আর স্কেলার না ভেক্টর আমাকে তো কোনো ইনফরমেশন দেয় না এটার থেকে, তাই না? যেমন আমাকে যদি টর্ক বা ওয়ার্ক ডান এগুলোর কিছু থাকে, মানে আমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ডাইমেনশন বেরোলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে সেটা ওয়ার্ক ডানেরও হতে পারে টর্কেরও হতে পারে। যেহেতু ডাইমেনশনাল অ্যানালিসিস আমাকে স্কেলার বা ভেক্টরের ইনফরমেশন দেয় না, তাই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 দেখে আমি এই কনক্লুশনে আসতে পারবো না যে এইটা আইদার ওয়ার্ক ডান নাকি টর্ক, বলতে পারবো না। বুঝতে পারবো দুটোর মধ্যে কোনো একটা, কিন্তু কোনটা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো না, কারণ ডাইমেনশনাল অ্যানালিসিস আমাকে স্কেলার বা ভেক্টরের কোনো ইনফরমেশন দেয় না। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি। আমরা তো এতক্ষণ দেখলাম যে মাস, লেন্থ, টাইম এগুলোকে ফান্ডামেন্টাল বা বেসিক কোয়ান্টিটি ধরে বাকিগুলো ডিরাইভ করেছি। এমন যদি হয় যে কিছু ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ভেবে নিলাম, তাহলে বাকিগুলোকে কিভাবে এক্সপ্রেস করব? ভাবতে কঠিন লাগলেও অ্যাকচুয়ালি খুব সহজ জিনিস। তারই একটা এক্সাম্পল দেওয়া। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন, এটা কোনো নতুন থিওরি নয়। আমরা এতক্ষণ বেসিক বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো দিয়ে বাকিগুলোকে এক্সপ্রেস করছিলাম। এইবার বলে দিল কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো হয়তো ফান্ডামেন্টাল নয়, অথবা তার মধ্যে একটা ফান্ডামেন্টাল হলেও হতে পারে, সেগুলোকে আমি ফান্ডামেন্টাল ধরে নিচ্ছি, এগুলো কিন্তু ফান্ডামেন্টাল হয়ে যাচ্ছে না,
কিন্তু ওই তিনটেকে ফান্ডামেন্টাল ধরে নিচ্ছি কোনো একটা সিস্টেম, তাহলে বাকিগুলোকে কিভাবে এক্সপ্রেস করা যাবে সেইটাই দেখাচ্ছি। যেমন বলছে টেকিং ভেলোসিটি, টাইম অ্যান্ড ফোর্স অ্যাজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ মাস। এখানে আমরা জানি যে এতক্ষণ যে সিস্টেমটা পড়ছিলাম তাতে টাইম কিন্তু ফান্ডামেন্টাল ছিল, কিন্তু ভেলোসিটি আর ফোর্স এটা কি ডিরাইভড ছিল। কিন্তু আমাকে এমন একটা সিস্টেম বলছে যেখানে ভেলোসিটি, টাইম আর ফোর্স এই তিনটেই হচ্ছে ফান্ডামেন্টাল। এই তিনটে দিয়ে, এই তিনটের হেল্প নিয়ে আমাকে কার ডাইমেনশন এক্সপ্রেস করতে হবে? মাসের ডাইমেনশন। তার মানে এইখানে মাসটা কিন্তু আর ফান্ডামেন্টাল নেই, এখানে এই সিস্টেমে মাসটা হয়ে গেছে আবার ডিরাইভড। তাহলে আমাকে যে সিস্টেমে প্রবলেমটাকে ফেলেছে সেই সিস্টেমে মাস হচ্ছে ডিরাইভড, কিন্তু ভেলোসিটি, টাইম আর ফোর্স হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে মাসকে এই তিনটে দিয়ে এক্সপ্রেস করতে হবে। খুব সহজ। এই এতক্ষণ যেটা শিখলাম, ধরে নিলাম মাস হচ্ছে ভেলোসিটি টু দি পাওয়ার এ, টাইম টু দি পাওয়ার বি, ফোর্স টু দি পাওয়ার সি, ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা ডাইমেনশনলেস, সেটা লিখিনি, আগেই বলেছি, কিন্তু পরীক্ষায় কিন্তু লিখতে হবে, প্রশ্ন দিলে সেটা লিখতে হবে। আমি এখানে লিখিনি বটে। তাহলে এম এ মাসের ডাইমেনশন এম, ভেলোসিটির ডাইমেনশন এল, টি টু দি পাওয়ার -1, সেটা টু দি পাওয়ার এ, টাইমের ডাইমেনশন টি, সেটা টু দি পাওয়ার বি, ফোর্সের ডাইমেনশন এম এল, টি টু দি পাওয়ার -2, সেটা টু দি পাওয়ার সি। লিখেছি। এবার একইগুলো সাজিয়ে নেবো। তাহলে এম টু দি পাওয়ার সি, এল টু দি পাওয়ার এ প্লাস সি, টি টু দি পাওয়ার -a প্লাস বি -2c। বাঁদিকে শুধু কি আছে? মাস আছে। তাহলে এখানে এল এর পাওয়ার কত? 0, টি এর পাওয়ার 0। আমি এখানে লিখিনি যেহেতু আগেরটা লিখে দেখিয়েছি, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিলে কিন্তু লিখতে হবে। এই এম এর পাশে এল টু দি পাওয়ার 0 আর টি টু দি পাওয়ার 0 লিখতে হবে। তাহলে আমি যদি কম্পেয়ার করি, তাহলে সি ইকুয়ালস টু 1, এ প্লাস সি ইকুয়ালস টু 0, আর -a প্লাস বি -2c ইকুয়ালস টু 0। এখান থেকে সলভ করলে পাই সি তো 1, তাহলে এ ইকুয়ালস টু -1, এখানে বসিয়ে দিলে বি ইকুয়ালস টু 1 পাই। তাহলে এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু, এ ইকুয়ালস টু -1, বি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু 1। এবার আমি যেহেতু যেহেতু এটা অ্যাকচুয়ালি তো এরকম কোনো ফিজিক্যাল এরকম কোনো সিস্টেম হয় না, তাই এখানে কে এর ভ্যালুটা আমি 1 নিয়ে নিয়েছি, কারণ এক্সপেরিমেন্টালি আমরা এসব করতে পারবো না। এখানে আমি কে এর ভ্যালু 1 নিয়ে নিয়েছি। কে এর ভ্যালু 1 নিলে আমরা কি পাই? তাহলে দেখতে পাবো যে মাসের ডাইমেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা আমার এ, ভেলোসিটি হচ্ছে আমার এ, বাকি দুটো হচ্ছে বি আর সি। তাহলে আমার নিউমারেটরে থাকবে বিসি মানে টাইম আর ফোর্স, আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে ভেলোসিটি। তাহলে মাসের ডাইমেনশন হচ্ছে ফোর্স আর টাইমের ডাইমেনশনের প্রোডাক্ট ডিভাইডেড বাই কি? ভেলোসিটি ডাইমেনশন। খুবই সহজ। আমি একটু শর্ট মেথডে করেছি, এখানে এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 লিখিনি, কে যে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট লিখিনি, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষায় সলভ করার সময় কিন্তু এগুলো লিখতে হবে, একটু সাজিয়ে গুছিয়ে অ্যান্সার করতে হবে। আচ্ছা, আরেকটা মেথডও আছে। এই মেথডটা কিন্তু শুধু এই প্রশ্নটার ক্ষেত্রেই খাটবে, বা অন্য কিছু প্রশ্ন যেটা খুব সহজ, মানে যেখানে ভেলোসিটি, টাইম, ফোর্স এগুলো খুব সহজে এক্সপ্রেস করা যায়। ফোর্স মানে আমরা জানি যে মাস ইন্টু ভেলোসিটি বাই টাইম। কিন্তু আমাকে যদি এমন কোনো একটু বড়সড় ফিজিক্যাল কোয়ান্টিটি যায় যেটাকে এত সহজে এক্সপ্রেস করতে পারবো না, সেক্ষেত্রে মেথড 2 অ্যাপ্লাই করা যাবে না। সেক্ষেত্রে আমাকে মেথড 1 দিয়েই করতে হবে। মেথড 1টা একটু বড়, মেথড 2টা 2 লাইন, কিন্তু মেথড 2টা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি, মানে ভেলোসিটি, টাইম, ফোর্স, মাস, এই চারটে যেহেতু খুব সহজ ফিজিক্যাল কোয়ান্টিটি, যাদেরকে বিভিন্ন অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটিতে এক্সপ্রেস করা যেহেতু খুব সহজ, তাই আমরা এখানে মেথড 2টা করতে পারছি। মেথড 2টা শুধু কিন্তু প্রবলেম ডিপেন্ডেন্ট। প্রবলেমে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো দেবে সেগুলো যদি সহজে অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটিতে এক্সপ্রেস করা যায় তবেই মেথড 2 অ্যাপ্লাই করা যাবে, নইলে মেথড 1 সব প্রবলেমই অ্যাপ্লাই করা যাবে। এরকম এই ধরনের সব প্রবলেমই মেথড 1 অ্যাপ্লাই করা যাবে, কিন্তু মেথড 2 শুধুমাত্র সেই সব প্রবলেমেই অ্যাপ্লাই করা যাবে যেই প্রবলেমগুলোতে ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো দেওয়া থাকবে সেগুলো খুব সহজে অন্যগুলোতে এক্সপ্রেস করা যাবে। দেখে নি কি? আমরা জানি যে ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আবার অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাই টাইম। তাহলে ফোর্স হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি বাই টাইম। তাহলে মাস মানে কি? ফোর্স ইন্টু টাইম বাই ভেলোসিটি। তাহলে মাসের ডাইমেনশন হচ্ছে ফোর্সের ডাইমেনশন ইন্টু টাইমের ডাইমেনশন বাই ভেলোসিটি। বোঝা গেল কত সহজ? তাহলে মেথড 2 অ্যাকচুয়ালি খুব সহজ, কিন্তু মেথড 2 অ্যাপ্লাই করা যাবে কখন? যখন আমরা খুব সহজে এরকম ভাবে একটা দিয়ে আরেকটা এক্সপ্রেস করতে পারবো। যদি আমাকে একটু জটিল, একটু বড় সড়ো ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে দেয় যেগুলো এত সহজে অন্যগুলো দিয়ে এক্সপ্রেস করা যাবে না, সেক্ষেত্রে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে মেথড 1ই অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইটা হলো আমার ইউনিটস অ্যান্ড ডাইমেনশনের লেকচার। এর পরের লেকচারে আমরা মেজারমেন্ট নিয়ে আলোচনা করব, কিছু বেসিক মেজারমেন্ট।
যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো শিখলাম তার কিছু বেসিক মেজারমেন্ট, খুবই বেসিক, সেগুলো খুব যে কাজে লাগে তা না, জাস্ট প্রিলিমিনারি কিছু নলেজ। আর জানবো সিগনিফিকেন্ট ফিগার কাকে বলে, মেজারমেন্টের অ্যাকুরেসি কাকে বলে, প্রিসিশন কাকে বলে। তারপর সেখান থেকে আমরা জানবো এরর অ্যানালিসিস, এবং দুটো খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টগুলোর মেজারমেন্ট আমরা শিখবো, যেটা শুধু যে আমাদের ল্যাবে প্র্যাকটিক্যালে লাগবে তা নয়, আমাদের বিভিন্ন রকম প্রবলেমও সলভ করতে হবে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে। সেটা হচ্ছে স্ক্রু গেজ আর ভার্নিয়ার ক্যালিপার্স, এই দুটোর ইউজ এবং ক্যালকুলেশন আমরা পরের লেকচারে শিখবো, প্লাস এরর অ্যানালিসিস তো আছে, এগুলো আমরা পরের লেকচারে জানবো।